পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, পুতিন ন্যাটোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, যুদ্ধের নতুন অধ্যায় শুরু, বিক্ষোভে উত্তাল জর্জিয়া। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীর দা, দর্শক এবং আমার পক্ষ থেকে বিশ্ব সংযোগে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রবীরদা, আমাদের মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শকদের কমেন্টগুলো একটু পড়ে নিই। ইন্টারেস্টিং কমেন্ট আছে। মিহি চক্রবর্তী লিখছেন, খুবই ভালো লাগলো আপনাদের আজকের বিষয়টি, গতকাল আমরা যে প্রস্তুতটা করেছিলাম, ধন্যবাদ। দিদারুল ইসলাম নামে আরেক দর্শক লিখেছেন, রাশিয়াকে ধ্বংস করার কৌশল নিয়ে পশ্চিমা শক্তি প্রতিনিয়ত ইউক্রেনের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আমাদেরও কথা, অনেকেরও কথা। আচ্ছা, সবুজ হোসেন নামে আরেক দর্শক লিখছেন, ইরানকে আসলে যুদ্ধ বিমান তৈরি করেছে, এই কথাটি কতটুকু সত্য জানালে খুবই খুশি হতাম। ইরানের তো কিছু যুদ্ধ ওটা হয়তো ক্লিয়ারলি বলে না যে কত। হ্যাঁ, ইরানে যেটা ছিল সেই পুরাতন F-10, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের, ওদের আকাশ ব্যবস্থা খুব দুর্বল। এবারে যে পার্শ্ববর্তী দেশের সাথে যে সংঘর্ষটা ঘটলো, তারপরে তারা আকাশ ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে চীন এবং রাশিয়া থেকে বেশিরভাগ রাশিয়া থেকে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, গতকাল একটা চুক্তি হয়েছে পুরা ইরানের সাথে এবং রাশিয়ার সাথে, সবকিছু সমরাস্ত্র এবং পারমাণবিক স্থাপনা সবকিছু মিলে। তো ইরান বসে নেই, ইরান আপনার রাশিয়া এবং চীনের যুদ্ধবিমান কেনার ইতে রয়েছে। আচ্ছা, নিজামুদ্দিন নামে এক দর্শক একটু বিস্তারিত কমেন্ট করেছেন, ইউরোপকে আমেরিকার ফাঁদ থেকে বেরিয়ে এসে রাশিয়ার সাথে সহযোগিতার রাজনীতিতে আসলে ইউরোপীয়রা ভালো থাকবে। একইভাবে এশিয়ার দেশগুলো আমেরিকাকে বয়কট করে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আসলে সকলে ভালো থাকবেন। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমেরিকার ডিপ স্টেট তৈরি দীর্ঘদিনের বিদ্বেষমূলক প্রচারণার কারণে তৈরি হয়েছে। আমি সোভিয়েত আমলে 80 থেকে 81-তে কিয়েভে থাকাকালীন যুবকদের মাঝে রুশ বিরোধী মনস্তান্ত্রিক প্রচারণা দেখেছি, যা পরবর্তীতে নিশ্চয়ই ব্যাপক প্রচারণা চালে যুবকদের রাশিয়া বিরোধী করে তুলেছে। তো ওনার অ্যানালাইসিসটা খারাপ না, ওনার একদম ব্যক্তিগত অ্যানালাইসিস, মানে উনি যেভাবে দেখছেন এবং মানে ব্রড অ্যানালাইসিস আমি যেটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, দেলোয়ার হোসেন নামে আমাদের সর্বশেষ দর্শক লিখছেন, ভারতে নিউক্লিয়ার মিসাইল মারতে পারে আমেরিকা। এটা ওনার একান্ত ব্যক্তিগত। হ্যাঁ, এখন ওই পর্যন্ত যাবে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা দাদা, আমরা যে বিষয় নিয়ে আছে শুরু করবো একটু ভিন্নভাবে হলো কথা, মানে ঘটনাটা খুবই উত্তেজনাপূর্ণ। আমরা জানি গত মে মাসে আপনার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটন কেন্দ্রে প্রায় 26 জন পর্যটক, 26 জন নিহত হয়েছেন, যার বেশিরভাগই ছিলেন পর্যটক, এবং এটা সন্ত্রাসী হামলা ছিল। এবং ভারত সরাসরি পাকিস্তানের মদতদাতা সন্ত্রাসীদের কথা উল্লেখ করে তারপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের পরেই শুরু হয় সংঘর্ষ, এবং 4 দিনের সংঘর্ষে দুই পক্ষেরই ক্ষতি হয়। যদিও যুদ্ধক্ষেত্রে ক্ষতিটা খুব একটা পাওয়া যায় না, তৃতীয় দেশের মাধ্যমে আসে। এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি বন্ধ করার উদ্যোগ নেন, যদিও এটারও ভারত এখন পর্যন্ত কোনো ইনশিওর দেয়নি যে উনি বন্ধ করেছেন। ভারতের বক্তব্য হলো পাকিস্তানের ইতেই তারা বন্ধ করেছে। তো এখন যেটা হচ্ছে, এই উত্তেজনা কিছুদিন পর পর আবার ফিরে আসে। যেমন গত 2 দিন আগে আমি দেখলাম আপনার ভারতের সেনাপ্রধান এবং তার পরপরই প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানকে হুঁশিয়ারি দিল যে পাকিস্তান যদি তাদের দেশে মদতপুষ্ট যে জঙ্গিদের তাদের যদি নিবৃত্ত না করে, তাহলে বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলা হবে। এরই প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা, হ্যাঁ, উনি আসলে কি বলেছেন, এক্সে একটা পোস্ট করেছেন, এর রিয়াকশন কি হতে পারে, আবার কি সীমান্তবর্তী দুই দেশের মধ্যে আবার আসলে এই যে আমাদের ভারত পাকিস্তান যখন স্বাধীনতার পর থেকে 47-এর পর থেকে আমরা ধরেন বছর দিয়ে 50-এর পর থেকে মোটামুটি এই একটা দুই দেশের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। স্বাধীনতার পরে আগের যে হিসেব নিকেশ, এরপরে দরজায় দ্বন্দ্ব ধরে সবচেয়ে আমরা জানি যে 65 সালে একটা প্রথম যুদ্ধে দুই দেশ হয়, কিন্তু এরপরে যুদ্ধগুলো আসলে ছড়িয়ে যায়
জঙ্গি হামলা বা এই বিভিন্ন ধরনের অভিযোগ 65 তুলে পরে 71 ছিল, 71 সরাসরি ছিল না, মিত্র বাহিনী বাংলাদেশের হয়ে। এটার মাধ্যমে ছিল। এগুলোর কিন্তু এর পরবর্তী যে আপনার সীমান্ত যুদ্ধ যুদ্ধগুলো হয়েছে, এগুলোর পিছনে মূল অভিযোগ যে জায়গাটা ভারতের, বিশেষ করে ভারতের দিক থেকে, সেটা হচ্ছে পাকিস্তান কিছু জঙ্গি লালন পালন করছে, সেই জঙ্গিগুলো ভারতে এসে অনুপ্রবেশ করে কেন্দ্রিক আন্দোলনকে বা কাশ্মীর কেন্দ্রিক যে ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীরে সেটা উস্কে দিচ্ছে আন্দোলনগুলোকে। এই বিষয়টা আসলে ভারতের দীর্ঘদিনের অভিযোগ, এবং এগুলো নিয়ে কিন্তু প্রচুর সংখ্যক আমরা জানি কয়েক দফা যুদ্ধ হয়েছে, ছোট ছোট খন্ড খন্ড যুদ্ধ হয়েছে। এই সীমান্তে তো আছেই হচ্ছে, বাট কয়েকটি উল্লেখযোগ্য এরকম তাদের মধ্যে যুদ্ধ হয়েছে এবং এই ধরনের সংঘর্ষ হয়েছে। এখন সমস্যাটা আসলে যে জায়গায় গিয়ে দাঁড়ায় কিছুদিন পর, মানে আপনি দেখবেন যে 2-4-5 বছরের মধ্যে 2 বছরের মধ্যে একটা ঘুরে ফিরে একটা আসতেই থাকে। এবং এই জিনিসটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে দুই দেশের রাজনীতির মধ্যে, আভ্যন্তরীণ যে রাজনীতি, সেটার মধ্যেও কিন্তু এটা সম্পর্কিত। ভারত যদিও একটা দলীয় তাদের আভ্যন্তরীণ যে ঐক্য দেখায়, যে দেশের ভেতরে সর্বদলীয় ঐক্য দেখায়, কিন্তু তারপরও কিন্তু একটা প্রভাব থাকে, একটা এখানে এই ধরনের ইমেজ, একটা ডেভেলপমেন্ট, ইমেজ ঘাটতির একটা প্রশ্ন তৈরি হয় যে এই যদি আমি পাকিস্তান থেকে যদি আক্রান্ত হয়ে যাই, হেরে যায়, তাহলে একটা কিন্তু আমার ইমেজ ডেভেলপমেন্ট। আবার ঠিক একইভাবে পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। পাকিস্তানের সুবিধা অসুবিধা হচ্ছে পাকিস্তানের পুরো বিষয়টা কিন্তু সেনা সমর্থিত, সরকারও সেনা সমর্থিত থাকে, এবং এই যে এই বিষয়টা কিন্তু ইন্ডিয়া যেভাবে পলিটিক্যালি এটাকে ফেস করে, পাকিস্তান ফেস করে না, সে পাকিস্তান সেনাবাহিনী এটাকে ফেস করে। এই জন্য এক ধরনের আমাদের যেটা মনে হয় যে এখানে একটা আপনার দুই দেশের তো বর্ডারের সমস্যা আছে, এখানে আভ্যন্তরীণ যে সমস্যা আছে। এখন বিষয়টা হচ্ছে এখানে কেন এই জিনিসগুলো বারবার ফিরে আসছে। এখানে আমরা যেটা দেখছি যে লাস্ট যেটা সমস্যা, পেহেলগামের সমস্যাতে যে প্রায় 26 জনের মতো মারা যায়, সেখানে পর্যটক ছিলেন, বেশিরভাগই পর্যটক ছিলেন। এবং এই যে ঝামেলাটা, সেটা কিন্তু আসলে সার্বিকভাবে দুই দেশে ভারত দাবি করে আসলেও, এবং ভারত কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু জঙ্গি আস্তানার কথা তুলে ধরছে, এখানে পাকিস্তানের বন্দরে এই জায়গাগুলোতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়, যেগুলো কিন্তু কিছু জায়গায় প্রমাণ পাওয়া যায়। এবং আমরা জানি যে মুম্বাই অ্যাটাকের সময়, যে মুম্বাই অ্যাটাকের পিছনে যারা ছিলেন, মুম্বাই অ্যাটাক যারা পিছনে ছিলেন, বা এদের প্রশিক্ষণের বিষয়ে যে পরবর্তী যে রিপোর্টগুলো আসে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, সেখানে কিন্তু এই বিষয়গুলো উঠে আসছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওই জায়গায় আবার ফিরে আসবো, আমার প্রশ্ন হচ্ছে ভারত যেখানে অভিযোগ করছে, গণমাধ্যমে আসছে, তো একটা জাতিসংঘের তদন্ত দল করতে পারতো। মানে আমি ওদিকে আসলাম, যে প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় আপনি দেখবেন এবার যুদ্ধ থামাতে আমেরিকা এগিয়ে আসছে, বা ইউএস এর একটা ভূমিকা বলছে, ডোনাল্ড ট্রাম্প একটা ভূমিকা, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কখনো দেখি না যে এটা তো আসলে সার্বিকভাবে এটাকে মিটমাট করে ফেলা যায়। এটাকে তো আসলে একটা পর্যায়ে নিয়েই আমরা এটাকে শেষ করে দেব। কিন্তু অদ্ভুত একটা ডোনাল্ড ট্রাম্প ওটা জিয়ে রাখছে আসলে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে প্রস্তুত এই দুই দেশের মধ্যে। পাকিস্তান রাজি হলে কিন্তু ভারত রাজি না। ভারত বলছে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা সলিউশন করব। ভারত যুক্তরাষ্ট্রের এই বর্তমান সম্পর্কের কথা আমি বলছি না, এটা অনেকগুলো কারণে এখন অনেক জায়গা থেকেই দেখা হচ্ছে সম্পর্কটা। কিন্তু পাকিস্তানের যে ডিফেন্স বা পাকিস্তানের যে প্রতিরক্ষা, ওখানে কিন্তু ইউএস এর একটা ভালোই ইনভেস্টমেন্ট আছে। এবং বলেই দেওয়া হয় যে পাকিস্তানের যে মূল দুটো যে শক্তি, আর্মসের যে শক্তি, একটা হচ্ছে চীনের কাছ থেকে তার একটা থাকে, এবং মূল এর চেয়ে বড় পরিসর এবং দীর্ঘদিন যাবত চলতে আসছে হচ্ছে ইউএস এর। এবং ভারতের কিন্তু ওই জায়গাটাতেই একটা, আমার কাছে কেন জানি মনে হয় ভারত কিন্তু অনেকটা নিজে স্বয়ংসম্পূর্ণ, বা রাশিয়ার কাছ থেকে নিচ্ছে, ফ্রান্সের কাছ থেকেও নিয়েছে। কিন্তু এখানে যেই মূল ঝামেলাটা, সেটা হচ্ছে আস্থার জায়গাটাতে, কে কাকে আস্থায় নেবে। আসলে ভারত পাকিস্তান তো একে অপরকে আস্থা নিচ্ছেই না, এবং তৃতীয় মধ্যস্থতা হিসেবে আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বা ডোনাল্ড ট্রাম্পকে, যাকে বলে রাখেন আমরা, তাকে আসলে আস্থায় নিচ্ছে না। অথচ এইভাবে মানে এই ধরনের হওয়ার তো কথা ছিল না। দুই দেশের আপনার সংস্কৃতি এক, ভাষা প্রায় এক, সীমান্ত বরাবর দেখা, আত্মীয় স্বজন এপারে থাকে এপারে থাকে, যেহেতু একসময় এটা যদি আপনি ইতিহাস টানছেন, আমি 2 মিনিটে শেষ করছি একটা ইতিহাস বলে। যখন আপনার ব্রিটিশরা চলে গেল, তখন কংগ্রেসের প্রস্তাব দেওয়া হলো যে ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, আমরা একটা হিন্দু রাষ্ট্র বানাবো। এই যে ডিভাইডটা শুরু হলো, তারপরে পাকিস্তান বললো আমাদের ওখানে মেজরিটি পাকিস্তান, এবং এখানে যে বাংলাদেশ, এই জন্য ওটা পাকিস্তান হবে, এটা বাংলাদেশ হবে। আপনার যদি কংগ্রেস সেই সময় বলতো যে আমরা ডেমোক্রেসির মাধ্যমে সব মানুষ মিলিত একটা ভারত গঠন করব, তখন সম্ভবত পাকিস্তানও আলাদা রাষ্ট্র হতো না।
এখানে আসলে একটা মানে আমার কাছে যেটা জিন্নার এবং মোহাম্মদ আলী জিন্নার এবং মহাত্মা গান্ধী এই দুইজনই তখন একদম দুইজন, আমরা যদি ধরে নিই যে দুই পাশে দুইজন মানে মহাত্মা গান্ধীর পরে বেশি রোল প্লে করেছে আপনার ইন্দিরা গান্ধীর বাবা। হ্যাঁ, ওই হচ্ছে ইন্দিরা গান্ধী, জওহরলাল জওহরলাল নেহরু। কিন্তু এখানে আপনি যে খেয়াল করবেন শেষ পর্যন্ত স্বাধীনতার প্রশ্ন গিয়ে কেউ কিন্তু কারো অবস্থান ধরে রাখতে পারে। এবং আমরা যখন আমরা এক সময় বলতাম যে এই দেশ এই ভূখণ্ড মানে উপমহাদেশটা ছিল তখন তো একটাই ছিল ভারতবর্ষ, তখন যেই ধরনের আইডিওলজি গুলো যে ধরনের এগুলো ধারণ করতো দুই নেতৃবৃন্দই বা দুপাশে নেতৃবৃন্দ, তখন তো একটা ঐক্য ছিল। মুসলিম লীগ কংগ্রেসের হয়তো ভাবধারণায় একটা ভিন্নতা ছিল, তাদের কিন্তু এই যে কিন্তু মানে এক ধরনের মানে অহিংস বা অসাম্প্রদায়িক যে চিন্তা ছিল সেটা কিন্তু পরবর্তীতে আমরা ধরে রাখতাম। এবং 47-এর আমি বলবো যে খুব লজ্জাজনক এবং ন্যাক্যজনক ভাবে আমরা এটাকে একটা পরিসমাপ্তির দিকে চলে গেছিলাম। এবং সেটার ধারাবাহিকতায় কিন্তু এই পরবর্তী প্রজন্ম, সেটা আপনি এদিকে ইন্ডিয়ান থেকে বলতে পারেন, সেটা পাকিস্তানের ক্ষেত্রে বলতে পারেন, দুই পরবর্তী প্রজন্ম কিন্তু আজও পর্যন্ত এটা মানে একদম বয়ে নিয়ে যাচ্ছে, ধরে ধরে একদম নিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে এখনকার আমাদের সমস্যা। আমরা আসলে 47-এ এটা অনেকেই বলে যে ব্রিটিশ এই জিনিসটা আসলে ক্রিয়েট করে গেছে ডিভাইডেড রুল দিয়ে, কিন্তু যেটাই করুক ব্রিটিশ করে যাক, যেটা আমরা কিন্তু আমাদেরকে ঠিক করতে পারিনি। আমাদের এখানকার যে পরবর্তী হয়তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু এই যে সাবকন্টিনেন্টের যে সমস্যা, এই যে এখানকার যে আমাদের আমরা একজনকে সহ্য করতে পারি না, সেটা যে কোনো দিক থেকে হোক, রাজনৈতিক হোক, ধর্মীয় হোক, যে দিক থেকে, এই বিষয়টা কিন্তু আসলে আমাদের জন্য একটা ওই 47-এর আগের থেকে, বা আমি যে আপনার পিছনে যাই যে 40-এর পর থেকে শুরু হয়ে আসা সেই ধারাবাহিকতা কিন্তু আমরা এখনো ধরে গেছি। এবং সেটার ভুক্তভোগী কিন্তু আজকে ভারত পাকিস্তান যত ধরনের ঝামেলা, সেটা জঙ্গি থাকুক, রাজনৈতিক থাকুক, যাই থাকুক না কেন, সন্ত্রাসী হামলা থাকুক, প্রত্যেকটা কি জিনিস কিন্তু ওই জায়গায় এসে আটকে যাচ্ছে। আমি ভারতের টেলিভিশনে দেখেছি, পাকিস্তানের টেলিভিশনে দেখেছি, সাধারণ মানুষ এদের মধ্যে কিন্তু খুব একটা দ্বন্দ্ব নাই। না, আমি 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 খুব ভালোভাবে দেখি যে আপনি মানে যদি দেখেন যে পাকিস্তানে যে যারা বুদ্ধিজীবী বা যারা সামাজিক নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু অনেক বেশি, আমি কিন্তু অনেক বেশি তারা মুক্তমনা। হ্যাঁ, ভারতের ক্ষেত্রে এটা আছে মুক্তমনা, কিন্তু যখনই দেখবেন রাজনৈতিক ইস্যুগুলো চলে আসে তখনই দেখা যায় এই দুই দেশের মধ্যে অদ্ভুত রকম একটা সম্পর্ক তৈরি হয়। মানে নির্বাচনে দুই দেশে নির্বাচন আসলে দুই দেশের একটি বলে আসলে এই সীমান্তে একটা উস্কে দিল। হ্যাঁ, এখন কে কাকে উস্কে দিচ্ছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় দুই দেশের মানে বিপরীত অবস্থানে থাকলেও দুই দেশে এখানে যেন একজনকে আসলে উৎসাহ দিচ্ছে। এবং বলা যায় যে কোন দেশের যদি কোন সরকারের জনপ্রিয়তা কমে যায়, তখন তারা এই যে জিয়ে রাখা ইস্যুটিকে, যেমন আপনি খুব আপনি এশিয়া কাপের ফাইনালটা দেখেন, আমার কাছে এশিয়া কাপটা মনে হচ্ছে একটা পুরোটা ভারত পাকিস্তান যুদ্ধের আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এবং এখানে হ্যান্ডশেক থেকে হাত মিলাচ্ছে না, ট্রফি নিচ্ছে না, মানে অদ্ভুত একটা বিষয়। আপনি তাহলে হতে পারে যে আপনি তাহলে পাকিস্তান যেখানে যাচ্ছে ভারত সেখানে থাকবে না, ভারত যেখানে যাচ্ছে পাকিস্তান সেখানে থাকবে, এইভাবে যে চলতে থাকে আসলে এইখানে এটা সম্ভব না। আপনি তো একটা কথা আছে যে আপনি মানে সেটা ডিপ্লোমেসিতে একটা কথা আছে, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, সেটা আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবেন না। আপনার প্রতিবেশী তো ফিক্সড আপনাকে এখন, তাহলে কিন্তু ওই জায়গা থেকে অবশ্যই পাকিস্তানকে যদি অভিযোগগুলো আছে, পাকিস্তানের উচিত সেই জায়গাটাতে গিয়ে আমার এখানে ভারত যে ধরনের অভিযোগগুলো দিচ্ছে সেগুলো কি ভ্যালিড, সেগুলো ভ্যালিড না, বা এটার আসলেই কি কোনো অস্তিত্ব আছে কি নেই, পাকিস্তানকে এটা ক্লিয়ার করতে হবে। পাকিস্তানের পক্ষে সম্ভব। ও যেই জায়গাগুলো কিনা অভিযোগ করছে, এখন তো অত্যাধুনিক জাতিসংঘ থেকে একটা টিমকে রাখুক, ইন্ডিয়া থেকে একটা টিমকে রাখুক, আসেন কম্বাইন একটা টিম আসেন, ইউএসএ থাকুক, যে দেখেন যে জঙ্গি আস্তানাগুলো আছে কিনা। পাকিস্তান যদি ক্লিয়ার হয়ে থাকে, পাকিস্তানের মধ্যে যদি এই ধরনের সৎসাহস থেকে থাকে, আমি বলবো তাহলে কিন্তু এই জিনিসটার সমাধান কিন্তু হতে খুব বেশি দেরি লাগবে না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়, সে একটা কথাই বলবো, আগের কথায়, সবাই কেন জানি এই জিনিসটাকে জিয়ে রাখছে। আপনি কিন্তু একটা জিনিস, আপনাকে মজার একটা বিষয় আছে কিন্তু এইটার মধ্যে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই গত মে মাসে যে ফাইটটা দুই দেশের মধ্যে, ওখানে কিন্তু একটা কথা, এটা অবশ্য যদিও পরবর্তীতে এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু একটা অভিযোগ এসছে যে পাকিস্তানে হামলা চালানোর আগে ভারত কিছুটা সিগন্যাল দিয়েছিল। কিরকম এটা আপনি যদি এইসব যুদ্ধের ক্ষেত্রে যদি আপনি, এটা তো আগে যেরকম ডেকে যুদ্ধ করতো, রাজা দুই রাজা ঘোষণা দিয়ে যুদ্ধ করতো কোনো একটা মাঠে, এখন তো সে আধুনিক যুদ্ধের কিন্তু সেই প্রথমে করছিল যে আমি তোমাকে মারবো, তোমাকে এরকম জানিয়ে দিচ্ছি। এটা অদ্ভুত একটা বিষয়, কিন্তু এইটার বিষয়ে এগুলো তো বোঝা যায় যে কোথাও যেন একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের মধ্যে। আমার কাছে ওই জিনিসটা দেখার পর আমি ঠিক জানি না এটা কোন প্রেক্ষাপটে কি কারণে করা হয়েছে, কিন্তু শত্রুপক্ষকে যখন বলে দেওয়া হয় যে আমি তোমাকে মারতে যাচ্ছি ওই জায়গায় এতটা সময় থাকবো, তাহলে এই বিষয়টা কেমনটা সাধারণ না, এই জিনিসটাতে আমার একটু খটকা আছে এর বিষয়ে। আমরা পুরাতন ইস্যুতে ফিরে যাই, সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে ন্যাটোর মধ্যে কোন্দল বাড়ছে, কাজ করছে রাশিয়া, এই বিষয়টি কিভাবে দেখছেন?
আসলে গত কয়েকদিনের আর ইউক্রেন রাশিয়া যুদ্ধের চাইতেও এখন রাশিয়া ন্যাটোর এদিকে হামলা চলছে, ইউক্রেনে হামলা চলছে, কিন্তু তাদের ন্যাটোর সাথে তাদের এই যে বোঝাপড়া বা এক ধরনের উস্কে দেওয়া, সেই বিষয়গুলোর মধ্যে একটা নতুন ধরনের ডাইমেনশন দেখা যাচ্ছে। এই বিষয়টা হচ্ছে নতুন, আমি একটা কালকে মানে রাতে যে নিউজগুলো যখন আমি দেখছিলাম তখন দেখতে পেলাম একটা নতুন টার্ম জন্ম নিচ্ছে, এখন জন্ম নেয়নি, এটা হচ্ছে ড্রোন আতঙ্ক। আসলে মানে এইটা হচ্ছে রাশিয়ার এক ধরনের ড্রোন আতঙ্কের কিরকম, যে 10টা-20টা ড্রোন পাঠিয়ে দিয়ে বা ইয়ে দিয়ে সে এটা করছে। আমি এটা পিছনে একটু ঘাটতে গেলাম, আসলে ড্রোন আতঙ্কটা কেন তৈরি করছে বা ড্রোন আতঙ্কের সুবিধা অসুবিধা কি। সুবিধা হচ্ছে ধরেন আপনি যদি একটা মিসাইল লঞ্চ করতে যান, আপনি মিসাইল যদি পাঠান, সেটা প্রচুর পরিমাণে খরচ আছে, এবং এটার পিছনে শুধু খরচ না, এটার পিছনে আপনার এক ধরনের সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ একটা বিষয়। কিন্তু আপনি যে একটা ড্রোন তৈরি করতে চান তা অনেক কমে কিন্তু আপনি করতে পারেন। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু অবস্থায় কিন্তু আমরা জানি যে ড্রোনটা রাশিয়া ব্যবহার করেছিল ইউক্রেনের ক্ষেত্রে, সেটা ইরান থেকে নিয়ে আসা। এবং বর্তমান সময়ে কিন্তু রাশিয়া নিজেই, আমরা জানি যে কয়েকদিন আগেও আমরা আলোচনা করি যে কিভাবে স্বয়ংসম্পূর্ণ অবস্থায় পৌঁছে গেছে রাশিয়া। সেই ড্রোন এখন রাশিয়া নিজে তৈরি করছে, এবং নিজে তৈরি করছে, যেখানে দেখা যেত আগে 100 থেকে 150টা ড্রোন বছরে, 3 বছর আগেও যে পাঠাতো ইউক্রেনে হামলার জন্য, সেখানে এখন একদম একদিনে মানে মাসের একটা হিসাব আছে যে মাসে 5000-এরও বেশি ড্রোন পাঠাচ্ছে। এটাই হচ্ছে রাশিয়ার একটা মানে এই জায়গায় একটা অ্যাডভান্টেজ জায়গা। এবং তার মিত্র দেশগুলোতে রাশিয়ার এই ড্রোনের কারখানা রয়েছে, এবং শুধু সেটা না, এবং এই ড্রোনের কিছু পার্টস কিন্তু আসে ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এটা কিন্তু খুব, আমি কালকে মানে করতে গিয়ে দেখলাম যে স্টাডি করতে, যে ওই ড্রোনের কাহিনী, এবং যেটা ইরানের যেটা ড্রোন সেটার থেকে অনেক বেশি, আরো বেশি পাওয়ারফুল করে তৈরি করছে। এখন এই যে 2025 সালের পর্যন্ত, এখন পর্যন্ত তাদের যেটা হয়েছে যে এখন পর্যন্ত তারা প্রায় 33, আজকে পর্যন্ত মানে গত 1 তারিখ পর্যন্ত হিসাবটা বলে, মানে 33,000-এর বেশি ড্রোন তারা পাঠিয়েছে। মানে আপনি ফিগারটা চিন্তা করেন, যেটা গত বছর ছিল এই সময় পর্যন্ত 4,800, মানে কয়েক গুণ, মানে এটা পুরো ড্রোনের বৃষ্টি পাঠাচ্ছে। এখন এটা কি করছে, এই কারণে ইউরোপিয়ান যে নেটোভুক্ত দেশগুলোর মধ্যে যে আতঙ্কটা তৈরি হয়েছে, কারণ হচ্ছে আপনি এই ড্রোনকে ট্যাকেল করতে গেলে আপনাকে কয়েক লাখ ডলারের ফাইটার ব্যবহার করতে হচ্ছে, এবং প্রযুক্তি। এখন এই বিষয়টার মধ্যে এই মানে তাদের যে সমস্যা হচ্ছে, ওই একটা আমরা কথা বলে যে মশা মারতে গিয়ে কামান দাগা হচ্ছে, ও অল্প টাকায় তৈরি, স্বল্প দ্রুত তৈরি একটা ড্রোনকে ঠেকাতে গিয়ে তাকে বিশাল একটা ফাইটার পাঠাতে হচ্ছে, যেটা পোল্যান্ড করেছে। পোল্যান্ড ওইসব ফাইটার পাঠিয়ে তাদেরকে, কিন্তু বিষয়টা হচ্ছে খরচের জায়গা থেকে তারা সেখানেও একটা সমস্যা করছে। মানে তাকে ওই এত বেশি খরচ, অল্প স্বল্প সময় তৈরি একটা জিনিসকে বিশাল একটা খরচ দিয়ে তাকে ট্যাকেল করতে হচ্ছে। এবং 2 নম্বর বিষয় হচ্ছে এখানে যেটা আতঙ্কে যে বিষয়টা আসছে, মানে তারা আতঙ্কের মধ্যে ছড়িয়ে দিয়ে এই আতঙ্কটা এখন তাদেরকে দ্বন্দ্বের দিকে চলে যাচ্ছে। কিরকম, আমরা বলছিলাম যে এস্তোনিয়া, তারপর হচ্ছে ন্যাটো, এই দেশগুলোর মধ্যে এখন এই যুদ্ধ পরিস্থিতিতে কি হবে, এই যে এই সমস্যা থেকে তারা কিভাবে বের করবে, এইটা বের করতে গিয়ে তারা মোটামুটি দ্বন্দ্বে জড়িয়ে গেছে। এবং ন্যাটো কিন্তু আজকে পর্যন্ত, এই দ্বন্দ্বগুলো আজকে 3-4 দিন ধরে রানিং, আজকে পর্যন্ত ন্যাটো কিন্তু কোনো ধরনের সমাধান দিতে পারেনি। এবং এর তারা কি করবে, তাদের এই ধরনের কোনো ধরনের পরিকল্পনা নেই। এবং এই জায়গাটার মধ্যে পুতিন মানে 100% মানে ক্যাপেবল এবং সাকসেসফুল, মানে ওই জায়গাটার মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়েছে, যার ফলে নেটোভুক্ত দেশগুলোকে একদম বলাই চলে যারা আসলে কি করবে, এখন ইউক্রেনকে সাপোর্ট করবে না নিজেদের প্রতিরক্ষা করবে, নিজেদের কি ইয়ে করবে। কারণ পুতিন কিন্তু বলতে বলতে আক্রমণ করে দেয়। মানে পুতিন এরকম না যে, আমরা দেখেছি ইউক্রেনকে যখন, আপনার মনে আছে যে ইউক্রেনকে যখন হামলা চালাবে তখন করতে গিয়ে কিন্তু হামলা চালিয়ে দিয়েছে। মানে ওর ওইখানে কোনো রাগ ঢাক নেই। এখন এই ভয়টা পোল্যান্ডের মধ্যে এসছে, এই ভয়টা এখন এস্তোনিয়ার মধ্যে, রোমানিয়ার মধ্যে। এটাই সবচেয়ে বড় সমস্যা। আপনি কিন্তু মানে খেলার মাঝখানে যদি আপনি গেমটাকে চেঞ্জ করতে পারেন, খেলাটাকে চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটুকুই আপনি ঘায়ল করতে পারেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে। আর আরেকটি নিউজ দিয়ে আমরা বিশ্ব সংযোগের আজকের এপিসোডটা শেষ করতে চাই। সেটা জানেন যে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থবিরতা ও নির্বাচন কারচুপির অভিযোগে জর্জিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে, এবং তারা প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করছে। আজকে সকাল পর্যন্ত রিপোর্ট, আমি এটা রয়টার্স থেকে দেখলাম। আসলে তিব্রিসের প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এখানে তারা পুলিশ যা করে, জল কামান, পেপার স্প্রে এগুলো বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে। বিবিসি এই রিপোর্ট এসেছে। আর শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করলে যে নির্বাচনে আসলে এখানে বিরোধী দল
কারচুপির অভিযোগ এনেছে, এটা একটু সংক্ষিপ্ত হ্যাঁ, বলে। আসলে জর্জিয়া যেটা সর্বশেষ সংযুক্ত পৃথিবীতে অনেকগুলো আন্দোলন চলছে, তার মধ্যে সর্বশেষ সংযুক্তি হচ্ছে হ্যাঁ। জর্জিয়া। এবং আমরা আসলে দেখছি যে মানে আন্দোলনগুলো এখন শাসক গোষ্ঠী এশিয়া থেকে চলে গেল, চলে গেছে, মরক্কো চলে গেল, এখন আবার জর্জিয়া। জর্জিয়া এখন বিষয়টা হচ্ছে ওদের কিন্তু অনেকদিন যাবত ইউরোপের সাথে সংযুক্ত হওয়ার ন্যাটোতে যোগদান থাকে বা ইউরোপীয় ইউনিয়নে যোগদান। হ্যাঁ, যোগদান ছিল। এবং ওদের একটা বিষয় হচ্ছে মানে একটা ভোটাভুটি হয় বা এদের আলোচনা হয়। এখন ইউরোপীয় মানে যারা পন্থী, যারা আমরা যে রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান সরকারের যে যারা আছে সেই দলটির সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আলোচনায়। এবং এই নির্বাচন যেটা ছিল, নির্বাচনে ওদের অভিযোগ হচ্ছে কারচুপি করে আসলে মানে ওই ক্ষমতাটা ধরে রাখা বা এই প্রসেসটাকে মানে ইউরোপের সাথে যোগ দেওয়ার প্রসেসটাকে তারাকে এক ধরনের মানে বাধাগ্রস্ত, মানে ওদের দিক থেকে যে অভিযোগ, সে বাধা দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে। তো এইটাতে আসলে মানতে রাজি না। সরকার পক্ষ বলছেন যে সরকারি দল যারা আছেন তারা বলছেন যে আমরা এখানে কোনো কারচুপি হয়নি, এবং তারা বলছেন যে এটাই জনগণের রায়। কিন্তু আসলে আমরা আসলে যেটা দেখি সরকারের পক্ষের একটা প্রভাব সবসময় থাকে, কিন্তু যেসব বিষয় আসলে আগে এক সময় এশিয়ান দেশগুলোতে ছিল যে নির্বাচনে কারচুপির অভিযোগ, নির্বাচনে এগুলো আস্তে আস্তে খুব ট্রিমেন্ডাসলি যেভাবে বলেন না কেন, সেগুলো আস্তে আস্তে এই যে জর্জিয়ার মতো দেশ সেসব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং আশা করছি যে যদিও সকাল থেকে দেখলাম খুব তাদের রাজনৈতিক অঙ্গন খুবই বিরোধী দল তো এখন ওদের নেতা 6 জন শীর্ষ নেতাকেও গ্রেফতার করেছে। এখন বিষয়টা আসলে কোন দিকে যায়, এখন একদমই শুরুর পর্যায়ে, আন্দোলনের শুরু পর্যায়ে। আসলে অনেক কিছু নির্ভর করবে, কারণ সরকার কতটা দমন নিপীড়ন চালায় সেটাও এখানে বিষয় আছে। বিরোধী দলের সাথে তো ইউরোপীয় ইউনিয়নের একটা ভালো ইউরোপীয় পন্থী, এবং এখানে অনেক কিছু ব্যাপার তখন দেখবেন যারা সরকারে আছে তাদেরকে বলে রাশিয়ান পন্থী বলা হয়। এটা ওই জায়গাটার মধ্যে আসলে একটা ওই যে যেটা বলতে চেয়েছিলাম যে তাদের মধ্যে আসলে ওই যে ওখানে আবার একটা রাশিয়ার প্রভাব, কারণ সোভিয়েত ইউনিয়নের তো অংশ ছিল। এই সমস্যাটা আসলে এক ধরনের, হ্যাঁ, এই সমস্যাটা আসলে ইউরোপের মধ্যে আসলে এখন যে মানে ইউরোপেই মনে ভাগ হয়ে যাচ্ছে যে রাশিয়া পন্থী আর রাশিয়া পন্থী না, বা এই ইউরোপ ন্যাটো পন্থী বা ইউরোপ এই পন্থী মানে আমার ভাগ হয়ে যাচ্ছে। এবং রাশিয়ার সমস্যাটা আসলে খুব সফলভাবে চারদিকে ছড়িয়ে দিতে পারছে। তো সুপ্রিয় দর্শক, আজকের এপিসোডটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান আমাদের কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো রাষ্ট্র, নতুন কোনো জোটের খবর নিয়ে আমরা আসবো, আপডেট নিয়ে আসবো, বিশ্লেষণ করার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।